Dear learners, students of Masters 2 years, preliminary and final, the Department of English at Walden University of Bangladesh. A very nice evening to you all. Thank you for joining the class and welcome to the live class with me, Faisal Ahmed, faculty member, Department of English, Walden University of Bangladesh. So today's our selected topic is the Lake Isle of Innisfree. It's a very famous poem written by William Butler Yeats, who is a Nobel laureate poet. Hello. So first of all, we will go to about the introduction of the poem. William Butler Yeats wrote this poem, which is one of his most famous and widely anthologized works in 1888. 1888 সালে উনি এই কবিতাটা লিখেছিলেন এবং এটা সবচেয়ে বেশি লিখিত আলোচিত একটা কবি এবং অনেক বেশি পরিচিত একটা কবিতা আর কি। The poem gets its title from a very small uninhabited island that sits in Lough Gill, a lake in Yeats' home county of Sligo, Ireland. কবিতাটার নামটা নেওয়া হয়েছে, এটা একটা প্যাস্টোরাল পোয়েম, গ্রামীণ একটা কবিতা। ওকে, আয়ারল্যান্ডের স্লিগো নামক জায়গাতে, এটা হচ্ছে ইয়েটস এর হোম কাউন্টি, একটা জেলা আর কি, যেখানে ডব্লিউ ইয়েটস এর জন্ম। সেই জেলার একটা জায়গার নাম হচ্ছে লগ গিল। সেই লগ গিলের একটা ছোট্ট গ্রামের নামই হচ্ছে ইনিসফ্রি। হ্যাঁ, সেই ইনিসফ্রি যে লেকটা, লেক আইল। হ্যাঁ, এখানে আসলে উচ্চারণটা আইজেল হবে না, আইল হবে, এসটা সাইলেন্ট থাকবে। ওকে, সো দ্য লেক আইল, আইলটা হচ্ছে নাম আর কি লেকের। লেক আইল অফ ইনিসফ্রি, ইনিসফ্রি হচ্ছে একটা জায়গা, গ্রামের নাম আর কি। সেই গ্রামে অবস্থিত লেকটা বা হ্রদটা। So how it becomes clear that ties to city life prevent the speaker from realizing this dream. ওকে, সো এই কবিতাটা হচ্ছে যখন কবি শহরে থাকতো তখন তার গ্রামে ছোটবেলায় সে নস্টালজিয়া তার মনে পড়তো। হ্যাঁ, ছোটবেলার স্মৃতিগুলো উনি একটা নস্টালজি পেয়ে যেতেন। সেই দিক থেকে, সেই পয়েন্ট অফ ভিউ থেকে কবিতাটা উনি লিখেছেন। সো এই কবিতাটা রাইম স্কিম হচ্ছে এবি এবি এবং একটা আইএমবিক পেন্টামিটারের মতোই। The poem seemingly neat, concise structure belies its complex networks of rhythm and sound, which are responsible for much of its visceral impact and enduring popularity. Okay, let's see the poem and recite the poem as well. নতুন একটা শেয়ার করছি। Excuse me. নতুন শেয়ারটা কি দেখতে পাচ্ছেন? নতুন যে স্ক্রিনটা শেয়ার করছি, এটা কি আপনারা দেখতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, ওকে।
সো এখানে এই পাশে বাম পাশে হচ্ছে কবিতাটার টেক্সট, যে কবিতাটা হচ্ছে 12 লাইন, 3টে স্ট্যানজা। প্রতিটা স্ট্যানজা বা স্ট্যানজা হচ্ছে কবিতার প্যারাগ্রাফকে বলা হয়। তো প্রতিটা স্ট্যানজা হচ্ছে 4 লাইন করে। ওকে, সো এ বি মানে হচ্ছে দ্বিতীয় লাইন বি, চতুর্থ লাইন বি, প্রথম লাইন আর তৃতীয় লাইন হচ্ছে এ, মানে হচ্ছে প্রথম লাইনের সাথে তৃতীয় লাইনের রাইম স্কিম ইনিসফি বি হানি বি, আর দ্বিতীয় লাইনের সাথে চতুর্থ লাইনের রাইম স্কিম ওয়াটেলস মেড লাউড গ্লেড। হ্যাঁ, এভাবে আর কি পুরো কবিতাটা আর কি সাজানো হয়েছে। খুবই নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড কনসাইজ, খুবই ছোট একটা কবিতা। তো আপনাদের মধ্যে এই কবিতাটা কেউ একজন রিসাইট করতে চান তাহলে সেটা ভালো হয়। আমি স্ক্রিনটা একটু বড় করে দিচ্ছি। হ্যালো, কেউ একজন কবিতাটা রিসাইট করেন, আপনাদের মধ্যে কে করতে চান বলেন। হ্যালো, কবিতাটা কেউ একজন রিসাইট করবেন? Sakuri, হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর, বাম পাশে। I will rise. I will arise and go now. I will arise and go now and go to Innisfree, and a small cabin built there of clay and wattles made. Hmm. 9 bean rows will I have there, a hive for the honeybee, and live alone in the bee loud glad. Hmm. And I shall have some peace there, for peace comes dropping slow, dropping from the bells of the morning to where the cricket sings. There are midnights all a glimmer, and noon a purple glow, an evening full of the innat's wings. I will arise and go now, for always, night and day. I hear lake water lapping with slow sound by the shore, while I stand on the roadway or on the pavement's gray. I hear it in the deep heart's core. Thank you. Thank you very much for your recitation. Okay, so let's get to the analysis of the poem. Okay, so এই কবিতার প্রথম লাইন এখানে বলছে I will arise and go now and go to Innisfree, মানে আমি ঘুম থেকে উঠবো এবং এখনই যাব এবং আমি সেই ইনিসফ্রিতে যাব, আমার সেই ছোট্ট গ্রামে। ইনিসফ্রি হচ্ছে সেই তার গ্রামের নাম আর কি, যেখানে সেই লেকটা আছে আর কি। And a small cabin built there of clay and wattles made, এবং সেখানে আমি একটা ক্যাবিন তৈরি করব। ক্যাবিন বলতে কুড়ে ঘর আর কি, ছোট্ট একটা কুড়ে ঘর, মাটি আর ওয়াটালস খড়কুটো দিয়ে চন দিয়ে ছাদ বানাবে, মানে একটা কুড়ে ঘরের মতো যেটা আমরা ভাবি আর কি, সেই ধরনের একটা ক্যাবিন বলছে এখানে। 9 bean rows will I have there, সেখানে আমি কৃষি কাজ করব। কৃষি কাজ বলতে সেখানে যে শিমের গাছ লাগাবে সে 9টা সারিতে। ওকে, এক একটা সারি অনেক বড় হবে, মানে ওটা বাগানের মতো না। হ্যাঁ, আঙুর বাগান যেরকম, এরকম সবজি বাগান। তো এরকম সে একটা সবজি বাগান করবে যে বাগানে শিম গাছের 9টা সারি থাকবে, এবং একটা মৌমাছির মৌচাক থাকবে। হ্যাঁ, যেখানে মৌমাছিরা এই যে মধু সংগ্রহ করবে আর কি, a hive for the honey bee, and live alone in the bee loudly, এবং সে সেখানে একাকী থাকতে চাচ্ছে, যেখানে কিনা ওই মৌমাছিরা এরকমের তারা আওয়াজ করবে, গুনগুন করে আওয়াজ করতেই থাকবে এবং সেই আওয়াজটা সে শুনবে, এবং সেখানে কোনো জনমানব থাকবে না, একাকী সাইলেন্টলি সে সেখানে অ্যালন, যেখানে অ্যালন বলেছে। হ্যাঁ, অর্থাৎ শহরে থাকতে থাকতে খুবই খুবই ফেড আপ হয়ে গেছে, শহরের যান্ত্রিক জীবন, কোলাহল, এগুলো তার আসলে এখন খুবই বিরক্ত লাগছে। তো আমরা অনেক সময় এরকম শহরের লাইফে ক্লান্ত হয়ে গেলে তখন আমরা ছুটিতে ভ্যাকেশনে বিভিন্ন জায়গায় আমরা যাই,
যেখানে গিয়ে আমরা আসলে কিছুটা রিলিফ পেতে চাই, একাকী থাকতে চাই, নেচারের কাছে যেতে চাই, এই ধরনের একটা মনোভাবই মূলত ডব্লিউবিএস এই লেক আইজল অফ ইনিসফ্রি কবিতাটা প্রকাশ করেছেন। হ্যাঁ, তো সেই কথাগুলো উনি কবিতার মাধ্যমে বলেছেন এখানে। তারপরে স্ট্যান্সে উনি বলছেন and I shall have some peace there, সেখানে আমি একটা শান্তি পাবো, পিচ। ওকে, for peace comes dropping slow, এখানে একটা মেটাফরিক্যাল এক্সপ্রেশন ইউজ করেছে, ড্রপিং স্লো। সেই শান্তিগুলো যেন এরকম কুয়াশার ফোঁটার মতো, শিশির বিন্দুর মতো এরকম ধীরে ধীরে পড়বে আর কি, হ্যাঁ, ড্রপ করবে ধীরে ধীরে। এই যে ড্রপিং ফ্রম দ্য ভেইলস অফ দ্য মর্নিং টু হার্ট দ্য ক্রিকেট সিংস, ঝিঝি পোকা যেখানে হ্যাঁ গান গায় বা আওয়াজ করে ঝিঝি করে, সেখানে সকালবেলা শীতের সকালে হ্যাঁ কুয়াশার যে একটা ভেইল বা পর্দা থাকে সেখানে থেকে ড্রপ করবে, অর্থাৎ কুয়াশার যেই ওয়েদারটা সেটাও সে এনজয় করবে, সেটা একটু বোঝাতে যাচ্ছে। দেয়ার মিডনাইটস অল এ গ্লিমার এন্ড নুন এ পার্পল গ্লো, এখানে প্রথম তৃতীয় লাইনে এখানে সকালবেলার কথা বলেছে, শীতের সকাল কুয়াশাচ্ছন্ন। তারপরে তৃতীয় লাইনে, দ্বিতীয় স্ট্যান্ডার তৃতীয় লাইনে ওখানে বলেছে যে মধ্যরাতে সে ওখানে যে তারা, আকাশে যে তারা থাকবে সে তারাগুলো গ্লিমার করবে, হ্যাঁ, তারার দ্বারা আলোকিত আকাশ সে দেখবে, এবং দুপুরবেলা একটা পার্পল গ্লো করবে আকাশের মধ্যে, হ্যাঁ, পার্পল কালার হবে। এবং সন্ধ্যাবেলা ফুল অফ লিনিয়ার উইংস, সন্ধ্যার যে গধূলির হ্যাঁ টুইলাইটের যে আলোটা সেটা থাকবে এবং সেটা সে উপভোগ করবে। হ্যাঁ, তো আবার সে চতুর্থ তৃতীয় স্ট্যান্ডাতে বলছে আই উইল অ্যারাইজ এন্ড গো নাও, এখানে সে ওই যে প্রথম স্ট্যান্ডে যে আই উইল অ্যারাইজ এন্ড গো নাও এই লাইনটা সে আবার রিপিট করছে, দেখেন এখানে তৃতীয় স্ট্যান্ডার মধ্যে। হ্যাঁ, তৃতীয় স্ট্যান্ডার প্রথম লাইন আর প্রথম স্ট্যান্ডার প্রথম লাইন সেম। ওকে, I will arise and go now for always night and day, মানে হাফ, প্রথম ফার্স্ট হাফ অফ দ্য লাইন সেম আর কি, সেকেন্ড হাফ ডিফারেন্ট। for always night and day মানে দিবা এবং রাত্রি সব সময় 24 ঘন্টায় সেখানে আমি উঠবো এবং সেখানে চলে যাব, থাকবো, এই ধরনের কিছু, মানে অর্থাৎ সে শুধু বেড়াতেই যাবে না, ভ্যাকেশনে যাবে না, সে তার পুরো লাইফটা, বাকি লাইফটা ওখানে এরকমের কাটাতে চাচ্ছে। So I hear lake water lapping with low sounds by the shore, সেখানে আমি লেকের পাড়ে হ্যাঁ পানির যে ঝাপটার আওয়াজ, সেই পানি ঝাপটার আওয়াজটা সে শুনে সে আনন্দ পাবে। ওকে, সেটা বলছে আর কি ওই স্পিকার, এই কবিতার স্পিকার বলে আর কি, নর্মালি কবি বলে না, স্পিকার বলে। So while I stand on the roadway or on the pavement's gray, I hear it in deep harsh chord, মানে আমি সেই পাশের যে রাস্তা দিয়ে অথবা ফুটপাথ দিয়ে যেখান দিয়ে হাঁটি না কেন, সেই লেকের যে পানির আওয়াজ সেটা আমি আমার একেবারে হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি শুনতে পাই, স্পিকার বলছে কবিতার মধ্যে। হ্যাঁ, তো তার মানে এটা হচ্ছে এক ধরনের নস্টালজিক কবিতা, যেটা শহরের থাকা একজন মানুষের গ্রামের প্রতি যে অ্যাট্রাকশন, আবার ফিরে যাওয়া, আবার সেখানে সাধারণ প্লেন এন্ড সিম্পল এন্ড পিসফুল লাইফ এন্ড হ্যাপি লাইফ লিড করার যে একটা আর্জেন্সি বা একটা আর্জ অথবা একটা যে অ্যাট্রাকশন বা সেটাকে কি বলে থার্স্ট, ওকে, একটা পিপাসা আর কি, থার্স্ট অফ মাইন্ড আর থার্স্ট অফ হার্ট। হ্যাঁ, সেই বিষয়টাই কিন্তু এখানে এক্সপ্রেস করেছে অনেকটা আর্টিস্টিক ওয়েতে, একটা পোয়েটিক ফর্মে। ওকে, তো সেই জিনিসটা আমরা এখানে পেলাম। তো আশা করি আপনারা কবিতাটা বুঝতে পেরেছেন না? হ্যালো হ্যালো, জি স্যার। কবিতাটা তো বুঝতে পেরেছেন না? সো ওকে, এই হচ্ছে মোটামুটি আলোচনা আর কি এই কবিতাটার। তো আমরা এখানে আরেকটু দেখি এই কবিতা আরো যে বিষয় আমরা এখানে আলোচনা করেছি, যেমন নেচার এবং স্পিরিচুয়ালিটির বিষয়টা এখানে আলোকপাত করেছে, মানে নেচারের কাছে যাওয়া এবং নেচারের কাছে যাওয়া এবং যে আত্মিক যে সাইকোলজিক্যাল বা স্পিরিচুয়াল বিষয়গুলো সেগুলোকেই তুলে ধরেছে, মানে আত্মার শান্তি, সেজন্য এখানে স্পিরিচুয়ালিটি বলেছে। এই কবিতার মেজর থিমের মধ্যে আছে নেচার, স্পিরিচুয়ালিটি, তারপর হচ্ছে লেবার এন্ড ফুলফিলমেন্ট। হ্যাঁ, অর্থাৎ মানুষ যে শ্রম করবে সেই শ্রমের যে পরিপূর্ণতা, সেই বিষয়গুলো আর কি। হ্যাঁ, কায়িক পরিশ্রমের কথা দিকে ইঙ্গিত করা আছে, যেমন কবি এখানে
ফার্মিং এর কথা উল্লেখ করেছে, দেখেন সেকেন্ড স্ট্যান্জা, সরি ফার্স্ট স্ট্যান্জা তৃতীয় লাইনে দেখেন 9 বিন রোজ। এখানে 9 বিন রোজ বলেছে কবি। সো তার মানে সে ফার্মিং করতে যাচ্ছে, মানে সাধারণ যে কায়িক শ্রম, শহরের যে একটা সফিস্টিকেটেড অফিসে এসিতে বসে কাজ করা, হ্যাঁ সেটা সে চাচ্ছে না, চাচ্ছে সে গ্রামের মানুষের মধ্যে সাধারণ কাজ করতে, শ্রম দিতে, হ্যাঁ, এবং সেটার একটা স্যাটিসফ্যাকশন নিতে। ওকে, ফিজিক্যাল এন্ড মেন্টাল দুটোই, ওই বিষয়টা এখানে বলেছে আর কি। স্পিরিচুয়াল আর নেচারের কথা তো বললাম, পুরোটাই নেচার নিয়েই, নেচারের কাছে যাওয়া, নেচারকে ভালোবাসা, নেচার থেকে কিছু, হ্যাঁ, শান্তি বা পিচ গ্রহণ করা। ওকে, নেচারের যে ভিউ এন্ড সাউন্ড এগুলো এনজয় করা। ওকে, এবং নেচারের মতো করেই সুন্দর করে একটা কুড়ে ঘর বানিয়ে সেখানে থাকা, এই বিষয়গুলো আর কি। এবং এই বিষয়গুলোর সাথে রিলেটেড স্পিরিচুয়াল যে স্যাটিসফ্যাকশন বা স্পিরিচুয়াল যে হ্যাপিনেস বা স্পিরিচুয়াল পিচ, সেটাকে ইন্ডিকেট করেছে কবিতার মাঝে। ওকে, সো দ্য পোয়েমস স্পিকার fantasizes about building a solitary, মানে উনি একটা ফ্যান্টাসি করেছেন, একটা এক ধরনের ফ্যান্টাসি, হ্যাঁ, ফ্যান্টাসাইজ করেছেন, কল্পনা করেছেন ভিতরে ভিতরে, যেটা হয়তো অনেক সময় বাস্তবে হয়ে ওঠে না আমাদের। ওকে, এই কবিতার স্পিকারের মতোই। So building a solitary peaceful life on Innisfree, an uninhabited island in Ireland. ওকে, আয়ারল্যান্ডের একটা যেখানে জনমানব থাকে না সেই এলাকাকে বলে uninhabited, ওকে, আইল্যান্ড, দ্বীপ। While providing a dreamy, picturesque view of the island, the speaker also emphasizes the incompatibility of his virtues with modern life. যাই বললাম সেগুলো আর কি এখানে ঘুরে ফিরে বলা আর কি, আমি এতক্ষণ যেগুলো বললাম সেগুলো আমি আর রিপিট করতে চাচ্ছি না। এখন আমরা কবিতার অফিসিয়াল একটা রিসাইটেশন আমরা শুনতে চাচ্ছি। ওকে, সো সেটা পাই কিনা। Lake Isle of Innisfree by William Butler Yeats. I will arise and go now, and go to Innisfree. And a small cabin built there of clay. 9 bean rows will I have there, a hive for the honeybee, and live alone in the loud glade. And I shall have some peace there, for peace comes dropping slow, dropping from the veils of the morning to where the crickets sing. There midnights all a glimmer, and moon a purple glow. Sound is not so clear. Sing go now, for always, night and day. I hear lake water lapping with low sounds by the shore, while I stand on the roadway or on the pavement's gray. I hear it in the deep north's core. ওকে, সে এই হচ্ছে কবিতাটা আমরা দেখলাম রিসাইটেশন, যেটা আপনাদের ওই যে ই লার্নিং প্ল্যাটফর্মে কোর্সও আমি আপলোড দিয়েছি, হয়তো অনেকেই এটা দেখেছেন বা অনেকে দেখেননি। ওকে, সো আপনাদের এখন যে ওই কবিতাটা সম্পর্কে আগে যে ধারণা ছিল, এখন যে আজকে ক্লাসের পরে কি ধারণা, সেইটার ব্যাপারে আপনারা একটু শেয়ার করেন। হ্যাঁ, আমি এখন আপনাদের কাছ থেকে শুনতে চাচ্ছি। প্রথমে যে কয়েকজন শুরু করেন। হ্যালো,
আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা আমি একটু জানতে চাচ্ছি আর কি। আপনারা কতটুকু আন্ডারস্ট্যান্ড করেছেন কি সেই বিষয়ে একটু শেয়ার করবেন প্লিজ। প্রথমে যে কেউ একজন শুরু করেন। হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যালো। স্যার শুনতে পাচ্ছি, তো আজান হচ্ছে। ও আমি আচ্ছা, স্যার ও, ঠিক আছে। আজান হলে আমরা একটু অপেক্ষা করি। আজান আমাদের এখানে অনেক আগে হয়ে গেছে। ঢাকাতে আসলে বিভিন্ন সময় হয়তো, এখানেও কয়েকবার হয়। হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন জায়গায়। আমি অবশ্য এখন ঢাকার বাইরে আছি। সবাইকে একটু বলতে হবে, হ্যাঁ। তবে যে কোনো একজন শুরু করে নেবে। হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যালো। আপনাদের ইয়ে গুলো যে, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আর কেউ, অন্য কেউ পার্টিসিপেট করবে কিনা? না, আমি করতে পারি। প্লিজ, আপনি শুরু করেন। ওকে। এখানে কবি যে মূলত যে বিষয়টা মানে এখানে বোঝানোর চেষ্টা করেছে, সে আরবান লাইফের যে নেগেটিভ সাইড গুলা, এগুলোর সাথে একটা রুরাল যে এনভায়রনমেন্ট, এটা একটা কম্পারেটিভ স্টাডি সে এখানে তুলে ধরেছে। এবং সে তার যে সে যে রুরাল এরিয়াতে তার যে পদচারণা ছিল, এবং সেখানে এটা অবশ্যই একটা নস্টালজিক হিসাবেও কাজ করেছে যে সে ওই আইল্যান্ডে যেত এবং সেখানে যে পরিবেশ এবং সেখানে যে তার যে আরবান এরিয়াতে থাকার যে মানুষের যে বিভিন্ন ধরনের যে আহ, আহ, বলা হয় যে জীবনের যে ব্যাড সাইড গুলা বা ক্লান্তি, এগুলো দূর করার জন্য যে একটা নীরব একটা পরিবেশে যে সেগুলো একটা প্রশান্তি পাওয়া যায়, সেখানে কথা বলেছে। আর রুরাল এরিয়াতে সে কিভাবে থাকবে এটারও একটা বর্ণনা করেছে, যে সেখানে সে কিভাবে খাদ্য মানে উৎপাদন করবে, বা মৌমাছির মাধ্যমে সে ওখানে যে ফার্ম করবে, বা যে একটা কিভাবে ওই যে সিমের চাষ করবে, এই ধরনের কিছু ব্যবস্থার কথা সে বলেছে। যে ওখানে এগুলো যদি সে করতে পারে, তাহলে সেখান থেকে সে তার খাবার ব্যবস্থা হবে। আর সেটা শহরে হয়তো বা সেটা সে করতে পারছে না। সেখানে গিয়ে এই ধরনের একটা তৃপ্তি, এই ধরনের একটা তার যে আকাঙ্ক্ষা,
সেটা হয়তো বা সে সেখানে পরিপূর্ণ করতে পারবে। এই ধরনের ফিলিংস গুলো সে এখানে তুলে ধরেছে আর কি। মোটামুটি সংক্ষেপে এটাই আর কি, আরো অন্যান্য বিষয় আছে। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। বাকি যারা আছেন তারা একটু বলেন, যারা বলতে চান। আমি বলতে চাইছিলাম। হ্যালো হ্যাঁ, শিওর, ক্যারি অন প্লিজ। স্যার, এখানে কবি আসলে গ্রামীণ জীবন এবং শহুরে জীবনের মধ্যে যে একটা পার্থক্য সেটা তুলে ধরার চেষ্টা করেছেন, এবং সাধারণ জীবনযাপন করেও যে প্রকৃতির মাঝে খুব সুন্দরভাবে বেঁচে থাকা যায় সেটা সে এই কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলতে চেয়েছেন। তো এখানে দেখা যাচ্ছে কবি জীবনযাত্রার ক্ষেত্রে যেমন কৃষিভিত্তিক জীবনযাত্রাটাকে এখানে তুলে ধরার চেষ্টা করেছেন। তারপরে প্রকৃতির মাঝে যে সৌন্দর্য আছে সেটাকে সে খুব কাছে থেকে অবলোকন করতে পারবে। মানে সাদাসিধে জীবনের যে স্বাদটা সেটা সে উপলব্ধি করতে পারবে গ্রামীণ জীবনে। এটাকে সে খুব কাছে থেকে ফুটিয়ে তুলেছে। শহরের যে একঘেয়ে জীবন, এখান থেকে আসলে বেরিয়ে যাওয়ার যে একটা পথ আছে সেটাও সে এই কবিতার মাধ্যমে দেখিয়েছে। এক্সেলেন্ট, এক্সেলেন্ট, দ্যাটস ভেরি গুড। খুব সুন্দর Thank বলেছেন। you. আচ্ছা, বাকি যারা আছেন তারা বলেন, যারা বলতে চাচ্ছেন। বললে ভালো হয়, সবাই পার্টিসিপেট করলে ভালো হয়। নেক্সট কে বলবেন? ওকে, তাহলে আমরা ক্লাস শেষ করে দিচ্ছি, আর ওদেরকে বলতে চাচ্ছে না। Okay, thank you very much for joining the class this evening. থ্যাংক ইউ স্যার, গুড This নাইট। can be called a makeup class. Due to my sickness, I couldn't take this class earlier on the scheduled time and date. Okay, however, thank you for your patience. থ্যাংক ইউ স্যার, গুড নাইট। I'd like to say goodbye to you now. Okay, so see you next week with new lesson. Okay, thank you very much and bye bye. আসসালামু আলাইকুম। Walaikum assalam.